দেখো, আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে এই যে জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এর ভৌত বিজ্ঞানের পেপারটা সলভ করব এবং শুধুমাত্র যে এমসিকিউ তো টিক মারবো না, তার ব্যাখ্যাগুলোও দেখে নেব। বলছে দেখো, নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? এখানে অ্যান্সার দিয়ে দেওয়া আছে। দেখো, এখানে অ্যান্সার দেওয়া আছে কত, CH4। CH4 মিনস কি, মিথেন। বলছে মিথেন ব্যাখ্যা কি দেওয়া আছে দেখো, বলছে মিথেন একটি গ্রিনহাউস গ্যাস। গ্রিনহাউস গ্যাসগুলি পৃথিবীর পৃষ্ঠ থেকে নির্গত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যে ইনফ্রারেড অর্থাৎ অবলোহিত বিকিরণ শোষণ করে, যা বায়ুমণ্ডলকে উষ্ণ করে তোলে। নাইট্রোজেন, অক্সিজেন এবং হিলিয়াম প্রধান গ্রিনহাউস গ্যাস নয় এবং তারা এই তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ শোষণ করে না। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি? এখানে সঠিক অ্যান্সার হলো যেটা হচ্ছে মিথেন। এরপরে কি বলেছে দেখো, এর পরবর্তী কোশ্চেন আমাদেরকে যেটা বলা আছে সেটা হচ্ছে যে 1 মোল কার্বন 1 মোল অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে CO2 এর কতগুলি অণু উৎপন্ন হবে? এখানে দেখো উত্তর আছে কত, 6.022 ইন্টু 10⁻23। বলছে ব্যাখ্যা কি? বলছে বিক্রিয়া সমীকরণটি C+O2, সেখান থেকে কী হয় CO2। এখানে 1 মোল কার্বন এবং 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে 1 মোল CO2 উৎপন্ন করে। অ্যাভোগাড্রো সংখ্যা অনুযায়ী যে কোনো পদার্থের 1 মোল অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু বা পরমাণু থাকে এবং সুতরাং 1 মোল CO2তে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু উৎপন্ন হবে। এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী দেখো, বলছে পরবর্তী এখানে 3 নম্বর কোশ্চেন বলছে প্রদত্ত কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়? তাহলে এখানে কি আছে, তেজস্ক্রিয়তা। ব্যাখ্যা কি দেওয়া আছে দেখো, অ্যান্সার হবে কি, তেজস্ক্রিয়তা। ব্যাখ্যা বলছে পর্যায় সারণীতে মৌলদের অবস্থান অনুযায়ী যে ধর্মগুলো নিয়মিতভাবে পরিবর্তিত হয় সেগুলি হচ্ছে পর্যায়গত ধর্ম, যেমন ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। কিন্তু তেজস্ক্রিয়তা একটি পারমাণবিক ঘটনা এবং এটি মৌলের নিউক্লিয়াসের গঠনের উপর নির্ভর করে, পর্যায় সারণীতে অবস্থানের উপর নয়, তাই এটি পর্যায়গত ধর্ম নয়। 4 কি কোশ্চেন দেওয়া আছে দেখো, বলছে 4টা বলেছে কি, বলছে প্রদত্ত কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য নয়? বলছে LiH অর্থাৎ লিথিয়াম হাইড্রাইড। এটাকে কি বলা হয়? লিথিয়াম হাইড্রাইড। দেখো, বলছে ব্যাখ্যা কি, অষ্টক নীতি অনুযায়ী যৌগ গঠনের সময় পরমাণুগুলি তাদের বাইরের কক্ষে 8টি ইলেকট্রন, কটা ইলেকট্রন? 8টি ইলেকট্রন অর্জন করার চেষ্টা করে। কিন্তু লিথিয়াম হাইড্রাইড অর্থাৎ LiH গঠনের ক্ষেত্রে লিথিয়াম এবং হাইড্রোজেন উভয়ই তাদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের হিলিয়াম ইলেকট্রন বিন্যাস অর্জনের চেষ্টা করে। হাইড্রোজেনের বাইরের কক্ষে 2টি ইলেকট্রন থাকে, যেটা দ্বৈত নিয়ম বা ডুপ্লেট রুল মেনে চলে, যা অষ্টক নীতি নয়। অন্যান্য বিকল্পগুলিতে যেটা NaCl, KCl, CaO অষ্টক নীতি মান্য নয়। দেখো, এরপরে কি বলছে, বলছে কপার ধাতুর তড়িৎ পরিশোধনে ব্যবহৃত ধনাত্মক ইলেকট্রোড অর্থাৎ ক্যাথোড পাতটি হলো কোনটি? এখানে কি বিশুদ্ধ কপার দণ্ড। কেন? এর ব্যাখ্যা হিসাবে দেখো, বলছে কপার ধাতুর তড়িৎ পরিশোধনের সময় অশুদ্ধ তামাকে অ্যানোড অর্থাৎ ধনাত্মক ইলেকট্রোড হিসাবে ব্যবহার করা হয় এবং বিশুদ্ধ তামার পাতলা দণ্ডকে ক্যাথোড অর্থাৎ ঋণাত্মক ইলেকট্রোড হিসাবে ব্যবহার করা হয়। তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোড থেকে তামা দ্রবণে আসে এবং ক্যাথোডের উপর বিশুদ্ধ তামা জমা হয়। এখানে ব্যাখ্যাগুলো এই কারণেই দেওয়া হয়েছে যাতে তোমরা যখন এইভাবে পড়বে না তখন দেখবে একই সঙ্গে আরও অন্যান্য কোশ্চেন রিভিশন হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো, বলছে NH3 এর জলীয় দ্রবণের সঙ্গে কোন ধাতব লবণের জলীয় দ্রবণ বিক্রিয়া করে বাদামি বর্ণের অদক্ষেপ উৎপন্ন করে? তাহলে এখানে Fe3+ হবে। দেখো এর লবণ এখানে কি বলছে দেখো, বলছে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড NH4OH যার সংকেত একটি কি ক্ষার, এটি ফেরিক লবণে Fe3+ জলীয় দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে ফেরিক হাইড্রক্সাইড অর্থাৎ FeOH3 বাদামি বর্ণের অদক্ষেপ উৎপন্ন করে। বিক্রিয়াটি এখানে দেখো করে দেওয়া আছে এবং এছাড়া যে সমস্ত অপশানগুলোতে যে সমস্ত অন্য কিছু দেওয়া আছে সেইগুলোর মধ্যে কি বলেছে দেখো, অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সাথে ভিন্ন রঙের অদক্ষেপ উৎপন্ন করে। দেখো এখানে এই ধরনের ব্যাখ্যাতে খুব সুবিধা হয় কি, দেখবে এই পার্ট থেকে যদি মিডিল পার্ট থেকে কোশ্চেন আসে না, তখন তোমরা দেখবে ইজিলি অ্যান্সার করতে পারবে এবং খুব তাড়াতাড়ি রিভিশন হয়। বলছে দেখো,
বলছে কোন ধাতুটি ম্যাগনেটাইট আকরিক থেকে পাওয়া যায়? বলছে সেটা কি লোহা। বলছে ম্যাগনেটাইট হলো একটি আয়রন অক্সাইড খনিজ, যার রাসায়নিক সূত্র হচ্ছে Fe3O4। এটি লোহার একটি প্রধান আকরিক এবং এই আকরিক থেকে লোহা ধাতু নিষ্কাশন করা হয়। এর পরের কোশ্চেন কি বলেছে দেখো, বলছে প্রদত্ত কোন যৌগটি লাল বর্ণের ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে? ঠিক আছে, এখানে দেখো বলছে C2H4 ব্রোমিন দ্রবণ অর্থাৎ ব্রোমিন জল এর লাল বর্ণহীন হওয়া একটি অসম্পৃক্ততার পরীক্ষা। ইথিন অর্থাৎ C2H4 একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যেটা হচ্ছে কত দ্বিবন্ধনযুক্ত, যা ব্রোমিনের সাথে সংযোজন বিক্রিয়ায় অর্থাৎ অ্যাডিশন রিয়াকশন করে এবং ব্রোমিনের লাল বর্ণকে বর্ণহীন করে তোলে। মিথেন CH4 অর্থাৎ ইথেন C2H6 সম্পৃক্ত হাইড্রোকার্বন হওয়ায় তারা এই বিক্রিয়া দেখায় না। দেখো এরপরে কি বলছে, চার্লসের সূত্রে ভিটি লেখচিত্র তাপমাত্রা অক্ষকে কোন তাপমাত্রায় ডিগ্রি সেন্টিগ্রেড এককে ছেদ করবে? সেটা কত? -273 ডিগ্রি, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, বলছে চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। আয়তন বনাম সেলসিয়াস তাপমাত্রা। বলছি এর লেখচিত্রটি একটি সরলরেখ, এই সরলরেখাটিকে পিছন দিক থেকে বর্ধিত করলে এটি তাপমাত্রাকে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ছেদ করে, যেখানে গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, তাই তাপমাত্রার পরম শূন্য তাপমাত্রা বলা হয়। আর এই তাপমাত্রাকে কী হয়? পরম শূন্য তাপমাত্রা বলা হয়। সেখানে দেখো এখানে অ্যান্সার কত হবে? -273 ডিগ্রি। ঠিক আছে, এরপরে বলছে এসআইতে তাপ পরিবাহিতাঙ্কের একক কী? দেখো এখানে দেওয়া আছে। ঠিক আছে, বলছে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হলো ওয়াট প্রতি মিটার কেলভিন, অর্থাৎ ওয়াট পার মিটার পার কেলভিন। বোঝা গেছে? বলছে দেখো এরপরে কি 1.11 যে কোশ্চেনটা দিয়েছে, বলছে আলোক কেন্দ্র দিয়ে আলোক রশ্মি বিচ্যুতি। ঠিক আছে, আলোক রশ্মি বিচ্যুতি কত? সেটা হচ্ছে কত? 0 ডিগ্রি। বলছে দেখো লেন্সের আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে লেন্সের যখন কি হয়, যে আলোক কেন্দ্রের অপটিক্যাল অর্থাৎ আলোক কেন্দ্র অপটিক্যাল সেন্টার হলো লেন্সের মধ্যস্থিত এমন একটি বিন্দু যার মধ্য দিয়ে আলোক রশ্মি অতিক্রম করলে তার কোনো কি হয়? বিচ্যুতি হয় না। এই কোশ্চেনটা ঘুরিয়েও আসতে পারে, অর্থাৎ রশ্মিটি সোজাসুজি নির্গত হয়, তাই বিচ্যুতি কোণ হচ্ছে কত? 0 ডিগ্রি। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো, পরবর্তী কোশ্চেন বলেছে কি আমার এখানে, বলছে প্রদত্ত কোন আলোর ক্ষেত্রে প্রিজমের চ্যুতি সবথেকে বেশি? সেটা কি? বেগুনি। বলছে দেখো প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের সময় বিভিন্ন বর্ণে বিভক্ত হয়ে যায়। আলোর বিচ্যুতি তার তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে বিচ্যুতি তত বেশি হবে, এটা মনে রাখবে। তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে বিচ্যুতি কী হবে? তত বেশি হয়। বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম এবং লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এই পয়েন্টটা থেকেও কোশ্চেন আসে তোমাদের, এই পয়েন্টটা থেকেও কোশ্চেন আসবে। তাই বেগুনি আলোর বিচ্যুতি হচ্ছে সর্বাধিক। এরপরে কি বলেছে? বলছে দেখো বিভব পার্থক্য একই রেখে রোধ অর্ধেক করলে প্রবাহমাত্রা হয় কত? দ্বিগুণ। প্রবাহমাত্রা কত হবে? দ্বিগুণ। দেখো ওহমের সূত্র অনুযায়ী আমরা কি পাই? দেখো যেখানে আই হলো প্রবাহমাত্রা, ভি হলো বিভব পার্থক্য, আর আর হলো রোধ। ঠিক আছে, এখানে দেখো তাহলে যদি বিভব পার্থক্য ভি একই রেখে আর অর্ধেক করা হয় তাহলে আর প্রাইম ইজিক্যাল টু R/2, তবে নতুন প্রবাহমাত্রা কত হবে? আই প্রাইম হবে। দেখো আই প্রাইম ইজিক্যাল টু V/R, সূত্র অনুযায়ী কী হয়? আই ইজিক্যাল টু V/R। তাহলে সেখান থেকে দেখো ভি ইজিক্যাল টু, তাহলে আর প্রাইমের মান দেখো এখানে ভ্যালুটা শুধু পুট করে দিয়েছি এখানে, তাহলে কত হবে? 2I হবে। তাহলে সুতরাং প্রবাহমাত্রা দ্বিগুণ হয়ে যায়। এরপরে কি বলেছে দেখো 1.14-এ বলছে জলবিদ্যুৎ উৎপাদনে শক্তির রূপান্তর। প্রথমত জলবিদ্যুৎ উৎপাদনকে স্থিতিশক্তি থেকে তড়িৎ শক্তি। দেখো জলবিদ্যুৎ কেন্দ্রে উঁচু জায়গায় থেকে জল নিচে ফেলা হয়। এই জলের মধ্যে স্থিতিশক্তি অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি থাকে, সঞ্চিত থাকে। যখন জল নিচে নামে তখন এই স্থিতিশক্তি গতিশক্তিতে অর্থাৎ কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত হয়। এই গতিশক্তি টারবাইন ঘোরায় এবং যান্ত্রিক শক্তিতে পরিণত হয়। অবশেষে জেনারেটরের সাহায্যে এই যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জি রূপান্তরিত হয়। তাই সামগ্রিকভাবে স্থিতিশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। স্থিতিশক্তি কিসে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। দেখো এরপরে বলছে আলফা বিটা এবং গামা রশ্মির ভেদন ক্ষমতাকে। দেখো প্রথম সব থেকে বেশি কে? গামা, তারপরে কে? বিটা, তারপরে কে? আলফা। বলছে আলফা বিটা এবং গামা রশ্মির ভেদন ক্ষমতার সঠিক ক্রম
এখানে দিয়ে দেওয়া হয়েছে। ব্যাখ্যা দেখো, বলছে দেখো গামা রশ্মি, বলছে যদি গামা রশ্মি সম্পর্কে আলাদাভাবে সংজ্ঞা বা অন্য কিছু চাই তখন দেখবে তো এইখান থেকে দিতে পারবে। বলছে এটি একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ এবং এর কোনো ভর বা আধান নেই, এর শক্তি খুব বেশি এবং এটি আলোর গতিতে চলে, এই কারণে এর ভেদন ক্ষমতা হচ্ছে সর্বাধিক, এটি পুরু সীসা বা কংক্রিট দেওয়াল ভেদ করতে পারে। এরপরে কি আছে বলছে দেখো, গামার পর বিটা রশ্মি, বলছে এটি ইলেকট্রন কণার স্রোত এবং ঋণাত্মক আধানযুক্ত, এর ভর আলফা কণার ভরের তুলনায় অনেক কম, এর গতিবেগ আলফা কণার চেয়ে বেশি, তাই এর ভেদন ক্ষমতা আলফা কণার চেয়ে বেশি, কিন্তু গামা রশ্মির চেয়ে কম, এটি পাতলা অ্যালুমিনিয়ামের পাত ভেদ করতে পারে। তাহলে আলফা রশ্মি কী বলছে, এটি হিলিয়াম নিউক্লিয়াস কণার স্রোত এবং ধনাত্মক আধানযুক্ত, এর ভর সবচেয়ে বেশি এবং গতিবেগ কী হচ্ছে সবচেয়ে কম, এর আধান বেশি হওয়ায় এটি সহজেই পদার্থের পরমাণুর সাথে মিথস্ক্রিয়া করে এবং শক্তি হারায়, এই কারণে এর ভেদন ক্ষমতা সবচেয়ে কম, এটি একটি কাগজের পাত বা কয়েক সেন্টিমিটার বায়ুস্তর দ্বারা সহজেই শোষিত বা থামানো যায়।